আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে হাফাইজড বাস কাউন্টারের সম্পর্কে বলেছিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আপনারা এই কাউন্টারটি দেখতে পাবেন। আমাদের গন্তব্যস্থল হচ্ছে তাকসিম স্কোয়ার। এর জন্য আমরা এই কাউন্টারে গিয়ে কথা বলি। কাউন্টার থেকে আমাদেরকে একটি কার্ড ক্রয় করতে বলে। সেই কার্ডটি ক্রয় করার পর তাতে টপ আপ করলে যে কোনো স্থানে যাওয়ার জন্য আপনি যখন বাস বা ট্রেন ইউজ করবেন তখন সেই কার্ডটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে এখানে আমার মতামত হচ্ছে কার্ডটি আমি ক্রয় করতে নিষেধ করব। তার কারণ হচ্ছে শুধু এক্সট্রা টাকা খরচ করে কার্ডটি ক্রয় করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি যখন বাসে উঠবেন বাস ড্রাইভার আপনাকে কার্ড মেশিন দেবে। সেই কার্ড মেশিনে আপনার যে ইন্টারন্যাশনাল ব্যাংক কার্ড রয়েছে সেটির মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। আর আমরা যারা ইউকেতে থাকি আমাদের অবশ্যই মনজো ব্যাংক কার্ড রয়েছে। আমরা সেই মনজো ব্যাংক কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করে থাকি আমাদের এক্সট্রা কোনো চার্জ কাটবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনারা এয়ারপোর্টের ভেতরে অনেক মানি এক্সচেঞ্জ অফিস দেখতে পাবেন। আমি বলবো সেখান থেকে মানি এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই। আপনারা যখন তাকসিম স্কোয়ারে পৌঁছাবেন বা ইস্তাম্বুলের কোনো এরিয়াতে পৌঁছাবেন আপনারা চেষ্টা করবেন শহরের ভেতর থেকেই আপনাদের মানি এক্সচেঞ্জ করিয়ে নেওয়ার। ইউকেতে থাকা অবস্থায় আমি 50 পাউন্ডের মতো ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মানি এক্সচেঞ্জ করিয়েছিলাম। কিন্তু যখন আমি তুর্কিতে পৌঁছালাম তারপর যখন আমি মানি এক্সচেঞ্জ করিয়েছিলাম তখন আমি 280 লিরার মতো বেশি পেয়েছিলাম। আর আমার এক তুর্কিশ ফ্রেন্ড আমাকে বলেছিল ইউকের ভেতর থেকে মানি এক্সচেঞ্জ না করাতে, এবং সে আমাকে আরও বলেছিল তুর্কিশ এয়ারপোর্টের ভেতরে যেন আমি মানি এক্সচেঞ্জটা না করাই, এয়ারপোর্টের বাহির থেকে যেন করাই। এই হচ্ছে আমাদের তুর্কির ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের এয়ারবিএনবির হাউস, যেটা কিনা পার নাইট ছিল 33 পাউন্ড। অফ সিজন হওয়ার কারণেই এর প্রাইসটা অনেক কম ছিল, বাট সামার টাইমে এর প্রাইস 3 গুণ বেড়ে যায়। তবে এই সময়ে আপনি যদি এই প্রাইসের সাথে হোটেলের কথা চিন্তা করেন তাহলে হোটেলের প্রাইসগুলি অনেক বেশি থাকবে। যদিও কম থাকে তারপরেও কিন্তু আপনি এত সুযোগ সুবিধা পাবেন না। মূলত এয়ারবিএনবির হাউসগুলো সুন্দর করে ডেকোরেট করা থাকে, আপনি চাইলে এখানে রান্নাও করতে পারবেন, যেটা কিনা হোটেলে সম্ভব নয়। এই হাউসে টিভি থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিভিন্ন ক্রোকারিজ, ইলেকট্রিক ক্যাটেল থেকে শুরু করে সবকিছুই ছিল। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তা হলো বাসাটা খুবই ক্লিন ছিল এবং ওয়াশরুমটাও অনেক ক্লিন ছিল। মূলত ঠান্ডার সময় হওয়ায় রুমের ভেতরে সবসময়ই হিটিং অন ছিল। আরেকটা বিষয় হচ্ছে যিনি আমাদের কাছে বাসাটা হ্যান্ড ওভার করেছিলেন তিনি আমাদের সবসময় খোঁজ নিচ্ছিলেন যে আমাদের কোনো কিছুর প্রয়োজন কিনা বা আমরা কোথাও যেতে কোনো হেল্প লাগবে কিনা। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে রুমের ভেতরে এই বড় কভারটার ভেতরে কিন্তু কোরআন শরীফও রাখা হয়েছে। আমরা যখন তুর্কিতে পৌঁছালাম তখন রাত 1টার প্রায় বেশি বাজে, তাই ব্যাগপত্র সবকিছু রেখে আমরা বাহিরে কিছু খাওয়ার জন্য বেরোলাম। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা জিনিস খেয়াল করলাম, তা হলো চারপাশেই মেইন রোড থেকে যে রাস্তাগুলি রয়েছে তা অনেক নিচুতে চলে এসেছে। মনে হচ্ছে পাহাড় কেটেই এই রাস্তাগুলি আর এত বড় বড় বিল্ডিংগুলি বানানো হয়েছে। আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পারছেন এক একটা রাস্তা থেকে আরেকটি রাস্তা কতটা ঢালু। কিছুটা ঘোরাঘুরি করে আমরা একটি ডোনার কাবাবের দোকান দেখতে পেলাম। আমরা সেখান থেকেই মূলত ল্যাম্ব ডোনার এবং চিকেন ডোনার কিনলাম। আর ল্যাম্ব ডোনারটির দাম ছিল সম্ভবত 180 লিরার মতো। আর ডোনারগুলি খেতে খুবই মজার ছিল। রাতের খাবার দাবার শেষ করে কিছুটা টায়ার্ড থাকায় এরপরে আমরা বাসায় চলে গেলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো তুর্কির নতুন একটি ভ্লগ নিয়ে। তার আগে আমি কিছু বিড়াল আপনাদেরকে দেখাতে চাই। তুর্কিতে আপনারা জানবেন যে অনেক বিড়াল রয়েছে আর এগুলি খুবই সুন্দর দেখতে। যারা বিড়াল ভালোবাসেন তাদের কাছে হয়তো এগুলি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।